বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ম্যাট আব্রাহামসের লেখা থিঙ্ক ফাস্টার টক স্মার্টার বইটি। এমনটা কি আপনার সাথেও কখনো হয়েছে যে কেউ আপনাকে হঠাৎ করে কোনো প্রশ্ন করে বসল আর আপনার মন পুরোপুরি খালি হয়ে গেল, বুক থরফর করতে লাগলো, হাত ঘামে ভিজে গেল, আর শত চেষ্টা করেও মন কাজ করলো না, কিছু বলতেই পারলেন না? পরে যখন আপনি একা থাকেন তখন সেই মুহূর্তটা বারবার মনে ঘুরতে থাকে, আমার এটা বলা উচিত ছিল, অথবা আমি কেন জবাব দিলাম না। কিন্তু ততক্ষণে সুযোগ হাতছাড়া হয়ে যায় আর এখন আপনার মনে হয় আপনি ব্যর্থ হয়েছেন। এটা চাকরির ইন্টারভিউতে হয়, মিটিংয়ে হয়, সামাজিক অনুষ্ঠানে হয়, এমনকি বন্ধুদের সাথে সাধারণ কথাবার্তার সময়ও হয়। আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান, কিন্তু যখন আসল সুযোগ আসে তখন কিছু আপনাকে আটকে দেয়। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আপনার মনে হয় যে শুধু আপনি এই সমস্যায় ভুগছেন। কিন্তু একটা কথা বলি, যত আত্মবিশ্বাসী মানুষকে আপনি দেখেন তারাও একসময় আপনার মতোই অনুভব করেছে। কেন আপনি কথা বলতে গিয়ে সমস্যায় পড়েন তার আসল কারণ হলো সমস্যা আপনার জ্ঞান বা বুদ্ধি নয়, আসল সমস্যা হলো আপনার মানসিকতা। যখন আমরা চাপ অনুভব করি তখন আমাদের মস্তিষ্ক কথা বলাকে একটা ধমকি হিসেবে দেখে এবং আমাদের সাহায্য করার পরিবর্তে এটি বন্ধ হয়ে যায়। এই কারণেই আবার শব্দ ভুলে যাই, গলা কাঁপে এবং আমরা আটকে যাই। কিন্তু কি হবে যদি আপনি আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ করতে পারেন যে এটি দ্রুত চিন্তা করবে, স্মার্টভাবে কথা বলবে এবং কখনো আটকে যাবে না? কি হবে যদি ভয় আর দ্বিধা অনুভব করার পরিবর্তে আপনি আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং প্রভাবের সাথে কথা বলতে পারেন? শুনতে অসম্ভব মনে হলেও তা কিন্তু নয়, কারণ আত্মবিশ্বাসের সাথে কথা বলা কোনো তালিম নয়, এটি একটি দক্ষতা যা যে কেউ শিখতে পারে। এই ভিডিওতে আপনি কি শিখবেন? আজকের এই ভিডিওতে আমরা থিঙ্ক ফাস্টার টক স্মার্টার বইটি ভেঙে দেখব, যা লিখেছেন ম্যাট আব্রাহামস। আপনি এমন ব্যবহারিক কৌশল শিখবেন যা সাধারণ মানুষেরা আপনার মতোই তাদের কথা বলার জড়তা দূর করার জন্য ব্যবহার করেছেন এবং আজ তারা দারুণ যোগাযোগকারী হয়ে উঠেছেন। আমি আপনাকে এমন মানুষের বাস্তব গল্প বলবো যারা একসময় লাজুক ও নার্ভাস ছিলেন, কিন্তু তারা তাদের যোগাযোগ দক্ষতা পরিবর্তন করে তাদের জীবন বদলে দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করতে পারেন এবং আজ থেকেই আপনার কথা বলার দক্ষতাকে তনতান্ত্র করতে পারেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শেষ হওয়ার আগে আপনি শিখে যাবেন কিভাবে দ্রুত চিন্তা করতে হয়, স্মার্টভাবে কথা বলতে হয় এবং যে কোনো কথোপকথনকে আত্মবিশ্বাসের সাথে সামলাতে হয়। অধ্যায় 1, কথা বলার ভয়ের কারণ বোঝা। আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যেই মুখ খুলতে গেলেন কিছুতেই কিছু বের হলো না, বুক থকথক করতে লাগলো, গলা শুকিয়ে গেল আর মন হঠাৎ করে খালি হয়ে গেল? তারপর আপনি ভাবতে শুরু করলেন, যদি আমি কিছু ভুল বলে ফেলি, যদি মানুষ আমাকে বিচার করে, আর দেখতে দেখতে আপনি কথা বলার সুযোগটি হারিয়ে ফেললেন। কিন্তু এমনটা কেন হয়? আমরা কথা বলার সময় কেন এমন জমে যাই? উত্তরটি সহজ, দুশ্চিন্তা। যখন আমরা চাপে থাকি আমাদের মস্তিষ্ক কথা বলাকে একটা ধমকি হিসেবে দেখে এবং আমাদের সাহায্য করার পরিবর্তে এটি বন্ধ হয়ে যায়। এই কারণেই আমাদের হঠাৎ করে শব্দ ভুলে যেতে হয়, আত্মবিশ্বাস কমে যায় আর আমরা ঠিক করে কথা বলতে পারি না। রোমান ছিল একজন স্মার্ট ও পরিশ্রমী মানুষ, কিন্তু যখনই তাকে মিটিংয়ে কথা বলতে হতো সে আতঙ্কিত হয়ে পড়ত। সে জানতো তার ধারণাগুলো ভালো, কিন্তু যখন কথা বলার পালা আসতো তখন সে হয় কিছু বিড়বিড় করে বলতো, নয়তো একদম চুপ হয়ে যেত। তার ম্যানেজারও পর্যন্ত বলেছিল যে যদি তুমি এই কোম্পানিতে উন্নতি করতে চাও তাহলে তোমাকে কথা বলতে শিখতে হবে। এই কথা শুনে রোমানের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। সে নিজেকে তার ভয়ের জালে আটকা পড়া অনুভব করতে লাগলো। ধীরে ধীরে সে মিটিংয়ে যাওয়া এড়াতে শুরু করলো, অন্যদের কথা বলতে দিত। সে জানতো এটা তার কর্মজীবনের জন্য ভালো নয়, কিন্তু তবুও সে তার ভয়ের ওপর নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার মনে হতে লাগলো, হয়তো আমি কখনোই একজন ভালো বক্তা হতে পারবো না। এখন একটু ভাবুন,
যদি আপনি কথা বলাকে হুমকি হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করেন, যারা সফল বক্তা হন তারা প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করেন না, বরং তাদের মস্তিষ্ককে ভিন্নভাবে প্রশিক্ষণ দেন। আপনি কিভাবে এটি প্রয়োগ করতে পারেন? 1. আপনার ভয়কে স্বীকার করুন। নিজেকে বলুন, আমি নার্ভাস অনুভব করছি, কিন্তু আমি আমার কথা বলার জন্য উত্তেজিত। আপনার নিজের সাথে কথা বলার ধরন আপনার শক্তি কমাতে পারে। 2. গভীর শ্বাস নিন এবং ধীরে বলুন। কথা বলার আগে একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে স্পষ্ট শব্দে কথা বলুন। এতে আপনার মস্তিষ্ক শিথিল হতে শুরু করবে। 3. নিজের উপর নয়, নিজের কথার উপর মনোযোগ দিন। এটা ভাববেন না যে লোকেরা আপনাকে কিভাবে বিচার করবে, বরং আপনার কথার গুরুত্বের উপর মনোযোগ দিন। যখন রোমান এই কৌশলগুলো ব্যবহার করা শুরু করলো, তখন পরিস্থিতি বদলে গেল। হ্যাঁ, তার তখনও নার্ভাসনেস ছিল, কিন্তু এখন সে তার ভয়কে নিজের উপর প্রাধান্য দিত না, আর ধীরে ধীরে সে একজন আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠল। আর আপনিও এটা করতে পারেন। অধ্যায় 2, নার্ভাসনেসকে আত্মবিশ্বাসে রূপান্তর। আমরা প্রায়শই মনে করি যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তারা জন্মগতভাবেই এমনটা হয়ে থাকে, কিন্তু সত্যিটা হলো বিশ্বের সেরা বক্তারাও কোনো না কোনো সময় নার্ভাস হয়েছেন। পার্থক্য শুধু এতটুকু যে তারা তাদের ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করতে শিখেছেন। একটু ভাবুন, যখন আপনাকে কথা বলতে হয় তখন আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, পেটে অদ্ভুত অনুভূতি হয়, হাত ঘামে ভিজে যায়। কিন্তু আপনি কি জানেন যে এই একই শারীরিক প্রতিক্রিয়াগুলো তখনও ঘটে যখন আপনি উত্তেজিত অনুভব করেন? এই কারণেই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় গোপন রহস্য হলো আপনার ভয়কে উত্তেজনায় পরিবর্তন করা। অনন্যা তার কর্মজীবনের প্রথম বড় উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। উপস্থাপনার আগের রাতে সে ঘুমোতে পারল না। তার মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল, যদি আমি কিছু ভুল বলে ফেলি, যদি আমি আমার শব্দ ভুলে যাই, যদি লোকেরা আমাকে বিচার করে। সে এত চিন্তিত হয়ে পড়ল যে তার দুশ্চিন্তা শুরু হলো। পরের সকালে তার মেন্টর তার ঘাবড়ে যাওয়া দেখে বললেন, আমি নার্ভাস, এটা বলো না, বলো যে আমি উত্তেজিত। প্রথম দিকে অনন্যার কাছে এটা সম্পূর্ণ অর্থহীন মনে হলো, কিন্তু সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। স্টেজে যাওয়ার আগে সে একটি গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, আমি আমার ধারণাগুলো শেয়ার করার জন্য উত্তেজিত। আর তারপর যা ঘটল তা ছিল আশ্চর্যজনক। সে হঠাৎ করে জমে যাওয়ার পরিবর্তে এনার্জেটিক অনুভব করতে শুরু করলো। তার কণ্ঠস্বর স্পষ্ট ছিল, তার মন দ্রুত চিন্তা করছিল। আর যখন তার উপস্থাপনা শেষ হলো, তখন লোকেরা তার আত্মবিশ্বাসের জন্য হাততালি দিচ্ছিল। আপনি নার্ভাসনেসকে আত্মবিশ্বাসে কিভাবে পরিবর্তন করতে পারেন? এই 3টি সহজ কৌশল আপনাকে তাৎক্ষণিকভাবে সাহায্য করবে। 1. আপনার ভয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করুন। আমার কথা বলতে ভয় লাগছে বলার পরিবর্তে বলুন, আমি আমার কথা শেয়ার করার জন্য উত্তেজিত। এই ছোট্ট মানসিক পরিবর্তন আপনার মস্তিষ্ককে ভয়ের পরিবর্তে ইতিবাচক শক্তি দিতে শুরু করবে। 2. পাওয়ার পোজ ব্যবহার করুন। কথা বলার আগে সোজা হয়ে দাঁড়ান, একটি গভীর শ্বাস নিন এবং 2 মিনিট ধরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে থাকুন। বিজ্ঞান বলে যে এটি মানসিক চাপ কমায় এবং আপনাকে আরও শক্তিশালী অনুভব করায়। 3. নিজের মনে সফলতা দেখুন। চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনি স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন। আপনার মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না, তাই যত বেশি আপনি এটি অনুশীলন করবেন তত বেশি স্বাভাবিক আত্মবিশ্বাস গড়ে উঠবে। যখন অনন্যা এই কৌশলগুলো ব্যবহার করা শুরু করলো, তখন সে কথা বলাকে ভয়ের পরিবর্তে উপভোগের বিষয় হিসেবে দেখতে শুরু করলো। আর অনুমান করুন কি, আপনিও এটা করতে পারেন। অধ্যায় 3, যে কোনো পরিস্থিতিতে দ্রুত চিন্তা করা। আপনি কি কখনো এমন কথোপকথনে ছিলেন যেখানে কেউ আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং আপনি সেখানেই থেমে গেছেন? সঠিক শব্দ খুঁজতে গিয়ে আপনার মন হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে, আপনি আতঙ্কিত হতে শুরু করেছেন, আর যতক্ষণ না আপনার মনে একটি ভালো উত্তর এসেছে ততক্ষণে সেই মুহূর্তটি চলে গেছে। আমাদের সবার সাথেই এমনটা হয়েছে। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু লোক সবসময় তাৎক্ষণিকভাবে নিখুঁত উত্তর দেয়, যেন তাদের কাছে শব্দের কোনো অভাব নেই? এটা কি কোনো বিশেষ প্রতিভা? একদম না। সত্যিটা হলো দ্রুত চিন্তা করার শিল্প একটি দক্ষতা,
আর অন্য যে কোনো দক্ষতার মতোই আপনিও আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারেন, যাতে এটি যে কোনো পরিস্থিতিতে দ্রুত চিন্তা করতে পারে এবং বিচক্ষণতার সাথে উত্তর দিতে পারে। ইমন একজন বিক্রয় নির্বাহী ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে খুব ধীরে উত্তর দিত। যখনই কোনো ক্লায়েন্ট তাকে কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করত, সে জমে যেত। তার চিন্তা করার জন্য সময় লাগতো। কিন্তু বিক্রয়ের জগতে যদি আপনি দ্বিধা করেন, তাহলে ডিল হাতছাড়া হয়ে যায়। একদিন তার ম্যানেজার তাকে বলল, ইমন, তুমি স্মার্ট, কিন্তু তোমাকে দ্রুত চিন্তা করে উত্তর দিতে শিখতে হবে। গ্রাহকরা তোমার উত্তরের জন্য অপেক্ষা করবে না। তখনই ইমন বুঝল যে তাকে তার মস্তিষ্ককে দ্রুত চিন্তা করে প্রশিক্ষণ দিতে হবে। 3টি শক্তিশালী অনুশীলন যা আপনার চিন্তা করার গতি বাড়াবে। 1. 5 সেকেন্ডের নিয়ম। যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনার উত্তর নিখুঁত না হলেও কিছু একটা বলুন। যত বেশি আপনি এটি অনুশীলন করবেন, আপনার মস্তিষ্ক তত দ্রুত প্রতিক্রিয়া জানাতে শিখবে। 2. গল্প বলার অনুশীলন। যে কোনো এলোমেলো শব্দ নিন, যেমন কফি বা বৃষ্টি, এবং 30 সেকেন্ডের মধ্যে তার উপর একটি ছোট গল্প তৈরি করুন। এই অনুশীলন আপনার মস্তিষ্ককে দ্রুত বাক্য তৈরি করতে সাহায্য করবে। 3. এরপর কি অনুশীলন। যখন আপনি কোনো সিনেমা দেখছেন বা কোনো কথোপকথন শুনছেন, তখন থামুন এবং ভাবুন যে এরপর কি বলা হবে। এই অনুশীলন আপনার মস্তিষ্ককে দ্রুত প্রতিক্রিয়া অনুমান করতে সাহায্য করে। শুরুতে ইমনের এই অনুশীলনগুলি করতে অসুবিধা হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর সে নিজের মধ্যে একটি বড় পরিবর্তন অনুভব করল। এখন তার শব্দগুলো স্বাভাবিকভাবে প্রবাহিত হতে লাগলো। সে দ্বিধা করা ছেড়ে দিয়েছিল এবং প্রথমবারের মতো তার কথোপকথনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অনুভব করল। আর সবচেয়ে ভালো খবর হলো, আপনিও আপনার মস্তিষ্ককে একইভাবে প্রশিক্ষণ দিতে পারেন। আজ থেকে অনুশীলন শুরু করুন এবং শীঘ্রই আপনি যে কোনো পরিস্থিতিতে দ্রুত চিন্তা করতে পারবেন এবং বিচক্ষণতার সাথে উত্তর দিতে পারবেন। অধ্যায় 4। স্পষ্ট বক্তৃতার জন্য আপনার চিন্তাভাবনা সংগঠিত করা। আপনি কি কখনো এমনভাবে কথা বলতে গিয়ে মাঝপথে আটকে গেছেন আর তারপর উপলব্ধি করেছেন যে আপনি কি বলছিলেন তা নিজেই ভুলে গেছেন? আমরা যখন কথা বলি তখন প্রায়শই অপ্রয়োজনীয় শব্দ জুড়ে দিই, মূল বিষয় থেকে সরে যায়, আর যখন অবশেষে আমরা কথা শেষ করি তখন শ্রোতারা প্রভাবিত হওয়ার পরিবর্তে বিভ্রান্ত দেখায়। এমনটা কেন হয়? কারণ আমাদের মস্তিষ্ক কথা বলার চেয়ে দ্রুত চিন্তা করে। আমাদের মস্তিষ্কে এত কথা চলতে থাকে যে সেগুলোকে সঠিকভাবে গুছিয়ে বলা কঠিন মনে হয়, আর ফলাফল এলোমেলো অগোছালো কথোপকথন। এর সমাধান হলো আপনার কথাগুলোকে একটি সরল কাঠামোতে রাখার অভ্যেস গড়ে তোলা, যাতে মানুষ শুধু আপনাকে বুঝতে না পারে, বরং আপনার কথা মনেও রাখে। প্রিয়া একজন বুদ্ধিমান মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে তার কথাগুলো স্পষ্টভাবে বোঝাতে পারত না। যখনই তার ম্যানেজার মিটিংয়ে তার মতামত জানতে চাইতো, সে অনেক বেশি কথা বলতো, বিভিন্ন বিষয় লাফিয়ে লাফিয়ে কথা বলতো, আর সবার মনোযোগ হারিয়ে ফেলত। একদিন তার বস বলল, প্রিয়া, তোমার আইডিয়াগুলো খুব ভালো হয়, কিন্তু তোমাকে সরাসরি মূল বিষয়ে আসতে শিখতে হবে। তখনই প্রিয়া বুঝতে পারল যে তার একটি কৌশল দরকার, যার মাধ্যমে সে তার কথাগুলো পরিষ্কার এবং সুসংগঠিতভাবে বলতে পারবে। কি, কেন এবং এখন কি? একটি সহজ কিন্তু শক্তিশালী কাঠামো। এই সহজ সূত্রটি সাহায্যে আপনার মস্তিষ্ক চিন্তাগুলোকে যৌক্তিকভাবে সংগঠিত করতে শিখবে, যাতে আপনি আর কখনোই অহেতুক দীর্ঘ কথা না বলেন। 1. কি? আপনার মূল কথা স্পষ্ট করে বলুন। আপনি কি সম্পর্কে কথা বলছেন? কেন? সো হোয়াট? বলুন যে এটি কেন গুরুত্বপূর্ণ, মানুষ কেন এতে মনোযোগ দেবে। 3. এখন কি? পরিশেষে একটি স্পষ্ট পদক্ষেপ বা ফলাফল দিন। এখন তাদের কি করা উচিত। এই সূত্রটি কিভাবে কাজ করে? ধরুন, প্রিয়া তার দলকে একটি নতুন সামাজিক মাধ্যম ক্যাম্পেইন প্রস্তাব করতে চাইছিল। আগে সে এভাবে বলতো, আমার মনে হচ্ছিল যে আমাদের এনগেজমেন্ট বাড়ানোর জন্য কিছু করা উচিত। সম্ভবত একটি নতুন ক্যাম্পেইন চেষ্টা করা দরকার, কারণ গতবার সেটি কিছুটা কাজ করেছিল কিন্তু পুরোপুরি নয়। আর আমি আরেকটা ব্র্যান্ডকে কিছু আকর্ষণীয় কাজ করতে দেখেছি। ও, আর আমরা ইনফ্লুয়েন্সারদেরও ব্যবহার করতে পারি। এটা ছিল অগোছালো কথা। এবার দেখুন, যখন সে কি, কেন এবং এখন কি ব্যবহার করলো। কি? আমার কাছে একটি নতুন সামাজিক মাধ্যম ক্যাম্পেইনের ধারণা আছে। কেন?
আমাদের আগের ক্যাম্পেইন তেমন এনগেজমেন্ট আনতে পারেনি, কিন্তু যে ব্র্যান্ডগুলো ইনফ্লুয়েন্সার ব্যবহার করে তারা 3 গুণ বেশি ফলাফল পায়। এখন কি আমি প্রস্তাব করছি যে আমরা আমাদের পরবর্তী লঞ্চের জন্য ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করি। যদি আমরা এই সপ্তাহ থেকে শুরু করি তাহলে পরের মাসের মধ্যে সবকিছু প্রস্তুত হয়ে যাবে। এখন এটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং শক্তিশালী হয়ে গেল। আপনি এটি কিভাবে ব্যবহার করতে পারেন? পরের বার যখন আপনাকে কিছু ব্যাখ্যা করতে হবে, থামুন এবং আপনার চিন্তাভাবনা এই কাঠামোতে সাজান। আমি কি বলছি, এটি কেন জরুরি, আর এখন পরবর্তী পদক্ষেপ কি? শুরুতে প্রিয়াকে এটি সচেতনভাবে অনুশীলন করতে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে গেল। এখন সে আর মানুষের মনোযোগ হারাতো না, তার কণ্ঠস্বর আত্মবিশ্বাস শোনাতো, আর তার বস অবশেষে তার কথাগুলোকে গুরুত্ব সহকারে নিতে শুরু করলো। আর সবচেয়ে ভালো খবর হলো, আপনিও এটি শিখতে পারেন। আজ থেকে অনুশীলন শুরু করুন এবং শীঘ্রই আপনার কথাগুলো আরও স্পষ্ট, কার্যকরী এবং প্রভাবশালী হয়ে উঠবে। অধ্যায় 5, তাৎক্ষণিক কথা বলায় পারদর্শী হওয়া। কল্পনা করুন আপনি একটি মিটিংয়ে বসে আছেন এবং হঠাৎ আপনার ম্যানেজার জিজ্ঞেস করলেন, আপনার কি মতামত? অথবা কোনো পারিবারিক অনুষ্ঠানে কেউ আপনাকে কোনো গভীর প্রশ্ন জিজ্ঞেস করল। আপনার মন জমে যায়, আপনি চাপ অনুভব করেন এবং কি বলবেন তা বুঝতে পারেন না। একেই বলে তাৎক্ষণিক কথা বলার ভয়, যখন প্রস্তুতি ছাড়াই কথা বলতে হয়। বেশিরভাগ মানুষ এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু গোপনীয়তা হলো যে আপনাকে 100% প্রস্তুত হওয়ার দরকার নেই। আপনাকে শুধু সঠিক কৌশল জানতে হবে যাতে আপনি দ্রুত চিন্তা করতে পারেন এবং স্পষ্ট উত্তর দিতে পারেন। রাসেল একজন ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে সে হঠাৎ করে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিতে খুব খারাপ ছিল। যখনই অফিসে আলোচনা হতো, তার সহকর্মীরা আত্মবিশ্বাসের সাথে কথা বলতো, কিন্তু যখন রাসেলের পালা আসতো সে দ্বিধা করত, বারবার বলতো এবং কখনো কখনো তার মন পুরোপুরি ফাঁকা হয়ে যেত। একদিন মিটিং চলাকালীন তার বস জিজ্ঞেস করলেন, রাসেল, এই প্রকল্প সম্পর্কে তোমার কি মতামত? তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো, তার হাতের তালু ঘামে ভিজে গেল এবং 10 সেকেন্ডের নীরবতার পর সে শুধু এতটুকু বলল, আমি বাকিরা যা বলছে সেটাই বলবো। এটা খুব বিব্রতকর ছিল। তখনই রাসেল বুঝতে পারল যে যদি সে তার কর্মজীবনে এগিয়ে যেতে চায় তাহলে তাকে প্রস্তুতি ছাড়াই আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখতে হবে। দুটি শক্তিশালী কৌশল যা আপনার কথা বলার পদ্ধতিকে বদলে দেবে। 1, প্রেপ পদ্ধতি, ছোট এবং কাঠামোবদ্ধ উত্তরের জন্য। যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, এই সহজ কাঠামোটি অনুসরণ করুন। পি, পয়েন্ট অর্থাৎ মূল বিষয়। আপনার মূল বিষয় বলুন। আমার মনে হয় এই প্রকল্পটি একটি দারুণ সুযোগ। আর, রিজন অর্থাৎ কারণ, কেন? কারণ এটি আমাদের কাজকে আরও কার্যকর করবে এবং খরচও কমাবে। ই, এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিন। যেমন গত বছর যখন আমরা একই ধরনের একটি প্রকল্প করেছিলাম তখন আমাদের ত্রুটির হার 30% কমে গিয়েছিল। পি, পয়েন্ট অর্থাৎ মূল বিষয়। আবার মূল কথাটি পুনরাবৃত্তি করুন। এই কারণেই আমি মনে করি আমাদের এই পরিকল্পনাটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এতে আপনার উত্তর সরাসরি, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী শোনাবে। 2, ব্রিজিং কৌশল, কঠিন প্রশ্ন এড়ানোর জন্য। যদি কেউ আপনাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞেস করে যার উত্তর আপনি জানেন না, তাহলে ঘাবড়ানোর দরকার নেই। এর পরিবর্তে একটি সেতু বাক্য ব্যবহার করুন যাতে আপনি কয়েক সেকেন্ড চিন্তা করার সময় পান এবং কথোপকথনটিকে আপনার নিয়ন্ত্রণে নিতে পারেন। ব্রিজিং বাক্যের উদাহরণ, এটি একটি ভালো প্রশ্ন। আমার মতে, আমি এই বিষয়ে আগে বেশি চিন্তা করিনি, কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনি একটি চমৎকার বিষয় তুলে ধরেছেন। আমি এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাই। এতে আপনি চিন্তা করার জন্য অতিরিক্ত সময় পাবেন এবং আপনার উত্তর আরও আত্মবিশ্বাসী শোনাবে। রাসেল কিভাবে তার কথা বলার দক্ষতা উন্নত করল? পরের বার যখন তার বস তাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, সে প্রেপ পদ্ধতি ব্যবহার করল। পি, আমার মনে হয় এই প্রকল্পটি একটি চমৎকার ধারণা। আর, কারণ এটি আমাদের কাজের প্রক্রিয়াকে সুসংহত করবে।
ই, যেমন গত বছরের অটোমেশন প্রকল্প থেকে আমরা প্রতি সপ্তাহে 20 ঘন্টা বাঁচিয়েছিলাম। পি, এই কারণেই আমি এই উদ্যোগকে পুরোপুরি সমর্থন করি। না কোনো দ্বিধা, না কোনো এলোমেলো কথা, শুধু একটি সরাসরি, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী উত্তর। এবং যখন কেউ তাকে একটি চোখর প্রশ্ন জিজ্ঞেস করল, তখন সে ব্রিজিং কৌশল ব্যবহার করল। এটি একটি আকর্ষণীয় প্রশ্ন। আমার মতে এতে সে চিন্তা করার জন্য কিছুটা সময় পেল এবং উত্তর দেওয়ার সময় সে ঘাবড়ালো না। আপনি এটা কিভাবে ব্যবহার করতে পারেন? পরের বার যখন কেউ আপনাকে হঠাৎ করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, প্রেপ পদ্ধতি ব্যবহার করুন, যাতে আপনার উত্তর স্পষ্ট এবং কাঠামোবদ্ধ হয়। ব্রিজিং কৌশল ব্যবহার করুন যাতে আপনি চিন্তা করার সময় পান। শান্ত থাকুন, কারণ আত্মবিশ্বাস পূর্ণতা থেকে আসে না, আসে নিয়ন্ত্রণ থেকে। অনুশীলনের মাধ্যমে এটি স্বাভাবিক হয়ে যাবে। শুরুতে রাসেলকে এই কৌশলগুলো সচেতনভাবে অনুশীলন করতে হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এটি তার অভ্যাসে পরিণত হলো। এখন সে যে কোনো প্রশ্নের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারত, কোনো দ্বিধা বা জড়তা ছাড়াই। আর সবচেয়ে ভালো খবর হলো যে আপনিও এটা করতে পারেন। আজ থেকে অনুশীলন শুরু করুন এবং শীঘ্রই আপনি যে কোনো কথোপকথনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। অধ্যায় 6, সক্রিয় শ্রবণের ক্ষমতা। অধিকাংশ মানুষ মনে করে যে ভালো যোগাযোগ দক্ষতার মানে হলো ভালো কথা বলা, কিন্তু সত্যিটা হলো সমস্ত সেরা বক্তারা সেরা শ্রোতাও হন। একটু ভাবুন, আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন এবং অনুভব করেছেন যে সে সত্যিই আপনার কথা শুনছে না? সম্ভবত সে শুধু নিজের পালা আসার অপেক্ষায় ছিল অথবা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। কেমন লাগলো? হতাশাজনক, তাই না? এইটাই সমস্যা। বেশিরভাগ মানুষ শোনে না, শুধু শোনার পান করে। তারা শুধু শব্দগুলো শোনে, কিন্তু সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করে না। এই কারণে কথোপকথন প্রায়শই অসম্পূর্ণ, বিরক্তিকর বা অস্বস্তিকর মনে হয়। কিন্তু যদি আপনি ভালো করে শুনতে শেখেন, তাহলে আপনি আরও স্মার্ট উত্তর দেবেন, মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন এবং একজন অসাধারণ যোগাযোগকারী হয়ে উঠবেন। মাইশাকে লোকে সবসময় শান্ত মেয়ে ভাবত। অফিসে সে মিটিংয়ে বেশি কথা বলতো না, সামাজিক অনুষ্ঠানে তাকে অদৃশ্য মনে হতো, আর যখনই সে কথা বলতো লোকেদের বেশি আগ্রহী মনে হতো না। একদিন তার বন্ধু বলল, মাইশা, তুমি ভালো মানুষ, কিন্তু তোমার সাথে কথা বলা কঠিন মনে হয়। মনে হয় তুমি সত্যিই শোনো না। এই কথা শুনে মাইশা চমকে গেল। তার সবসময় মনে হতো যে যোগাযোগ মানে ভালো কথা বলা, কিন্তু এখন সে বুঝল যে তার আসল সমস্যা ছিল যে সে কথোপকথনে পুরোপুরি উপস্থিত ছিল না। 3টি শক্তিশালী কৌশল যা আপনার শোনার দক্ষতাকে বদলে দেবে। 1. নীরবতার নিয়ম। প্রথমে শুনতে শেখুন, তারপর উত্তর দিন। বেশিরভাগ মানুষ শুধু উত্তর দেওয়ার জন্য শোনে, কিন্তু যদি আপনি সত্যিই উন্নতি করতে চান তাহলে এটা চেষ্টা করুন। যখন কেউ কথা বলছে তখন নিজের উত্তরের কথা চিন্তা করা বন্ধ করুন। উত্তর দেওয়ার আগে 2 সেকেন্ডের জন্য বিরতি নিন। এতে কি হবে? আপনার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাবে না, যার ফলে আপনার উত্তর আরও বিচক্ষণ হবে। সামনের মানুষটি অনুভব করবে যে আপনি তাকে সত্যিই শুনছেন। যখন মাইশা এটা চেষ্টা করল, তখন লোকেরা তার সাথে আরও বেশি কথা বলতে শুরু করল, কারণ প্রথমবারের মতো তাদের মনে হলো যে কেউ তাদের সত্যিই শুনছে। 2. আয়না ও লেবেল কৌশল। লোকেদের শোনা ও বোঝা হয়েছে অনুভব করান। যদি আপনি কাউকে আরও স্বাচ্ছন্দ্য ও সংযুক্ত অনুভব করাতে চান, তাহলে এই কৌশলটি ব্যবহার করুন। তাদের মূল শব্দগুলি পুনরাবৃত্তি করুন এবং তাদের অনুভূতিগুলিকে লেবেল করুন। ব্যক্তি: আমি গত কয়েকদিন ধরে বেশ চাপ অনুভব করছি। আপনি: ও, তুমি চাপ অনুভব করছো? কি তোমাকে এত বিরক্ত করছে? এখন ভাবুন, যদি আপনি শুধু বলতেন, আরে ইয়ার, এটা তো খারাপ হলো, তাহলে কি সামনের মানুষটি ভালো অনুভব করত? না। কিন্তু যখন আপনি তাদের মূল শব্দগুলি পুনরাবৃত্তি করেন এবং তাদের অনুভূতিকে লেবেল করেন, তখন তারা আপনার সাথে আরও বেশি সংযোগ অনুভব করে। 3. না বলা কথাগুলি শোনা। কথার আড়ালে লুকানো আবেগগুলি বুঝুন। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যা সামনের মানুষটি বলছে না। কণ্ঠস্বরের সুর। তার কণ্ঠে কি উত্তেজনা, ভয় বা বিষণ্ণতা আছে?
শারীরিক ভাঙা। সে কি বারবার নড়াচড়া করছে, চোখ এড়িয়ে যাচ্ছে? যখন মাইশা এই লুকানো সংকেতগুলি লক্ষ্য করতে শুরু করল, তখন সে কথোপকথনটিকে আরও গভীরভাবে বুঝতে পারল। এখন সে বুঝতে পারত যে কেউ অস্বস্তিকর অনুভব করছে বা সমর্থন চাইছে, কে কিছু লুকোনোর চেষ্টা করছে। এতে তার কথা বলার দক্ষতা একেবারে পরবর্তী স্তরে পৌঁছে গেল। আপনি এটি কিভাবে প্রয়োগ করতে পারেন? নীরবতার নিয়ম। শোনার পর 2 সেকেন্ডের জন্য বিরতি নিন। আয়না ও লেবেল কৌশল। সামনের মানুষের মূল শব্দগুলি পুনরাবৃত্তি করুন এবং তাদের অনুভূতিকে লেবেল করুন। লুকানো সংকেতগুলি লক্ষ্য করুন। কণ্ঠস্বর এবং শারীরিক ভাঙার দিকে মনোযোগ দিন। মাইশার জীবন কিভাবে বদলে গেল? যখন মাইশা এই 3টি বিষয় তার জীবনে প্রয়োগ করল, তখন সে একটি আশ্চর্যজনক পরিবর্তন দেখল। লোকেরা তাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করলো। লোকেরা তার সাথে প্রকাশ্যে কথা বলতে শুরু করলো। লোকেরা তার সাথে কথা বলতে উপভোগ করতে লাগলো। আর সবচেয়ে ভালো খবর হলো, আপনিও এটা করতে পারেন। আজ থেকে অনুশীলন শুরু করুন এবং দেখুন আপনার যোগাযোগ দক্ষতা কিভাবে অলৌকিকভাবে উন্নত হয়। অধ্যায় 7, কথোপকথনে সামাজিক উদ্বেগ কাটিয়ে ওঠা। আপনি কি কখনো কারোর সাথে কথা বলা এড়িয়ে চলার চেষ্টা করেছেন, কারণ আপনার ভয় ছিল যে আপনি হয়তো অদ্ভুত লাগতে পারেন? সম্ভবত কোনো পার্টিতে, নেটওয়ার্কিং ইভেন্টে বা কোনো সাধারণ আড্ডায় আপনার মন দ্রুত চিন্তা করতে শুরু করে, যদি আমি কিছু অদ্ভুত কথা বলি? এটাই সামাজিক উদ্বেগ, এবং এটি অনেক মানুষকে নতুন সম্পর্ক তৈরি করা থেকে বিরত রাখে। কিন্তু ভালো খবর হলো যে আপনাকে বহির্মুখী হওয়ার দরকার নেই। শুধু কিছু সাধারণ কৌশল অবলম্বন করে আপনি অস্বস্তি ভাঙতে পারেন এবং কথোপকথনকে সহজে এগিয়ে নিয়ে যেতে পারেন। আবির একজন সফটওয়্যার ডেভেলপার ছিল, কিন্তু সে নেটওয়ার্কিং ইভেন্টগুলোকে ভয় পেত। সে সব সময় কোনো কোণায় দাঁড়িয়ে ফোনে ব্যস্ত দেখানোর চেষ্টা করত এবং চোখের যোগাযোগ পর্যন্ত এড়িয়ে যেত। একদিন যখন সে আবারও একটি ভালো সুযোগ হারালো, তখন সে ভাবল, আর নয়। অপরিচিতদের সাথে দ্বিধা ছাড়াই কিভাবে কথা বলবেন। 1. 3 সেকেন্ডের নিয়ম। বেশি চিন্তা করা এড়িয়ে চলুন। 2. ফোর্ড পদ্ধতি। যদি আপনার কখনো মনে হয় যে আপনার কাছে বলার মতো কিছু নেই, তাহলে এই সহজ কাঠামোটি ব্যবহার করুন। F. ফ্যামিলি, পরিবার। আপনার ভাই বোন আছে? O. অকুপেশন, পেশা। আপনি কি করেন? R. রিক্রিয়েশন, বিনোদন। আপনার ফ্রি সময়ে কি করতে ভালো লাগে? D. ড্রিমস, স্বপ্ন। আপনার ভবিষ্যতের কোনো উত্তেজনাপূর্ণ পরিকল্পনা আছে? এতে কথোপকথন কখনো আটকে যায় না এবং সামনের মানুষটিও আগ্রহ নিতে শুরু করে। 3. উষ্ণ শুরু, ওয়ার্ম ওপেনার্স। কথোপকথনকে স্বাভাবিক করে তুলুন। কথোপকথন শুরু করার জন্য কোনো নিখুঁত লাইনের কথা ভাবার দরকার নেই। সহজ এবং সাধারণ পদ্ধতি অবলম্বন করুন। কোনো সম্মেলনে, আচ্ছা, আপনি কি এর আগেও এই ইভেন্টে অংশ নিয়েছেন? কোনো পার্টিতে, আপনি হোস্টকে কিভাবে চেনেন? আবির তার পরবর্তী ইভেন্টে 3 সেকেন্ডের নিয়মটি গ্রহণ করল এবং একজন এলোমেলো ব্যক্তির সাথে কথা বলা শুরু করল। সে ফোর্ড পদ্ধতি ব্যবহার করল এবং সে নিজেও বিশ্বাস করতে পারল না যে এটি কাজ করেছে। ইভেন্টের শেষ পর্যন্ত সে 10 জনেরও বেশি মানুষের সাথে কথা বলেছিল, কোনো অস্বস্তি ছাড়াই। আপনি এটি কিভাবে গ্রহণ করতে পারেন? 1. 3 সেকেন্ডের নিয়ম গ্রহণ করুন। বেশি ভাববেন না, শুধু শুরু করুন। 2. ফোর্ড পদ্ধতি ব্যবহার করুন। কথোপকথনকে আকর্ষণীয় এবং স্বাভাবিক করে তুলুন। 3. উষ্ণ শুরু ব্যবহার করুন। কথোপকথনকে আরামদায়ক এবং সহজ করে তুলুন। একটু অনুশীলনের পর এই সব কিছু আপনার কাছে আরামদায়ক এবং অনায়াস মনে হবে। অধ্যায় 8, উন্নত যোগাযোগের জন্য গল্প বলার দক্ষতা বৃদ্ধি। কখনো কি এমন হয়েছে যে কেউ কিছু বলছিল আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই বিরক্ত হয়ে গেলেন, কিন্তু তারপর অন্য কেউ একটি গল্প শোনালো এবং আপনি পুরোপুরি তাতে মগ্ন হয়ে গেলেন? পার্থক্যটা শুধু শব্দে ছিল না, ছিল গল্প বলার ধরনে। যদি আপনি চান যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, মনে রাখুক এবং আপনার সাথে সংযুক্ত বোধ করুক, তাহলে আপনাকে এমনভাবে গল্প বলতে জানতে হবে যা প্রভাব ফেলে। আয়েশা একজন মার্কেটিং এক্সিকিউটিভ ছিল, কিন্তু যখনই সে তার ধারণাগুলো উপস্থাপন করত, সে একটা জিনিস লক্ষ্য করত। লোকেরা তাদের ফোন দেখতে শুরু করত, শুধু মাথা নাড়ত, কিন্তু কয়েক মিনিট পরেই ভুলে যেত যে সে কী বলেছিল। একদিন তার বস বলল, তোমার ডেটা দারুণ, কিন্তু এটা মানুষকে অনুপ্রাণিত করে না। গল্প বলার চেষ্টা করো। আয়েশা ভাবল, আমি তো কোনো গল্পকার নই, এটা করব কিভাবে? কিন্তু তারপর সে একটি সহজ কৌশল শিখল,
যা তার পুরো যোগাযোগ শৈলীকে বদলে দিল। সমাধান: শক্তিশালী গল্প বলার জন্য 3C পদ্ধতি। বেশিরভাগ মানুষ কোনো কাঠামো ছাড়াই গল্প শোনায়, যার ফলে সেগুলো বিরক্তিকর লাগে। কিন্তু 3C পদ্ধতি আপনার গল্পকে আরও আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলতে পারে। 1. সি কনটেক্সট, প্রেক্ষাপট, দৃশ্য সেট করুন, কে কোথায় কি ঘটছিল। 2. সি কনফ্লিক্ট, সংঘাত, সমস্যা বা চ্যালেঞ্জ কি। 3. সি কনক্লুশন, উপসংহার, সমস্যা কিভাবে সমাধান হলো, এর থেকে কি শিখলেন। উদাহরণ: গত বছর আমি একটি প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছিলাম যার লক্ষ্য ছিল বিক্রয় বাড়ানো। প্রেক্ষাপট: কিন্তু 3 সপ্তাহ পর আমরা বুঝতে পারলাম যে আমরা একটি বড় ভুল করেছি। আমরা ভুল গ্রাহকদের লক্ষ্য করছিলাম। সংঘাত: তারপর আমরা আমাদের কৌশল পরিবর্তন করলাম এবং মাত্র 2 মাসে বিক্রয় দ্বিগুণ করে ফেললাম। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো গল্প আরও আকর্ষণীয়, প্রাসঙ্গিক এবং মনে রাখার মতো হয়ে ওঠে। আপনি কিভাবে আপনার কথাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন? 1. আবেগ ব্যবহার করুন। মানুষ মনে রাখে যে আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন। শুধু তথ্য জানানোর পরিবর্তে আপনার অনুভূতি যোগ করুন। 2. নির্দিষ্ট হন। বিশদ বিবরণ যোগ করুন, কিন্তু সংক্ষিপ্ত রাখুন। আমার দিন খারাপ ছিল বলার পরিবর্তে বলুন, আমার শার্টে কফি পড়ে গেছিল, বাস মিস হয়ে গেছিল এবং আমি একটি জরুরি মিটিংয়ে দেরিতে পৌঁছেছিলাম। 3. একটি শক্তিশালী মূল বার্তা দিন। পরিশেষে আপনার গল্প থেকে লোকেরা কি শিখতে পারে, তারা কেন মনোযোগ দেবে। আয়েশা এটি কিভাবে প্রয়োগ করল? তার পরবর্তী মিটিংয়ে আয়েশা 3C পদ্ধতি ব্যবহার করে তার মার্কেটিং কৌশল ব্যাখ্যা করল। না কোনো স্লাইড, না দীর্ঘ রিপোর্ট, শুধু একটি সহজ, আকর্ষণীয় গল্প। প্রথমবারের মতো লোকেরা মনোযোগ দিয়ে শুনল, প্রশ্ন জিজ্ঞেস করল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তার বার্তাটি মনে রাখল। আপনি এটি কিভাবে মাস্টার করতে পারেন? 1. আপনার গল্পকে 3C পদ্ধতির সাথে কাঠামোবদ্ধ করুন। 2. আবেগ এবং বিশদ বিবরণ যোগ করুন যাতে মানুষ সংযুক্ত বোধ করতে পারেন। 3. সর্বদা একটি স্পষ্ট মূল বার্তা দিন যা থেকে মানুষ কিছু শিখতে পারে। যখন আপনি গল্প বলায় পারদর্শী হন, তখন লোকেরা শুধু আপনাকে শোনে না, তারা আপনাকে মনেও রাখে। অধ্যায় 9: কঠিন কথোপকথন কিভাবে সামলাবেন। আপনি কি কখনো এমন কথোপকথনে জড়িয়েছেন যেখানে উত্তেজনা এতটাই বেশি ছিল যে আপনি তা বাতাসে অনুভব করতে পারতেন? সম্ভবত অফিসে কারো সাথে মতবিরোধ হয়েছে, কোনো বন্ধুর সাথে কঠিন কথা বলতে হয়েছে, অথবা পরিবারে উত্তপ্ত আলোচনা হয়েছে। বেশিরভাগ মানুষ হয় দ্বন্দ্ব পুরোপুরি এড়িয়ে চলে, নয়তো আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানায়, এবং উভয় ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিন্তু যদি আপনি যে কোনো কঠিন কথোপকথন শান্ত, আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রণে থেকে সামলাতে পারেন। ইমন একটি আইটি কোম্পানিতে টিম লিডার ছিল। একদিন মিটিং চলাকালীন তার একজন সহকর্মী সবার সামনে তার সিদ্ধান্তকে সমালোচনা করল। ইমন রেগে গেল, তার বুক ধকধক করতে লাগলো এবং কিছু ভাবার আগেই তার মুখ থেকে বেরিয়ে গেল, যদি তুমি মনে করো যে তুমি আরও ভালো করতে পারো, তাহলে নিজেই কেন সামলাচ্ছ না? রুমটা একদম নীরব হয়ে গেল, মিটিংটা অস্বস্তিকর হয়ে উঠল এবং পরে ইমন তার প্রতিক্রিয়ার জন্য অনুতপ্ত হল। তখনই সে বুঝতে পারল যে তাকে যে কোনো উত্তপ্ত কথোপকথন সামলানোর একটি ভালো উপায় শিখতে হবে, এমন একটি উপায় যা সম্পর্ক নষ্ট করবে না এবং তার সম্মানও ক্ষুণ্ণ করবে না। বেশিরভাগ দ্বন্দ্ব এই কারণে খারাপ হয় কারণ মানুষ রাগ বা আত্মরক্ষা নিয়ে প্রতিক্রিয়া জানায়। কিন্তু LEUV পদ্ধতি আপনাকে শান্ত থাকতে এবং কঠিন কথোপকথন মসৃণভাবে সামলাতে সাহায্য করতে পারে। লিসেন, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, বাধা না দিয়ে। বেশিরভাগ মানুষ শুধু নিজের পালা আসার অপেক্ষা করে, কিন্তু আপনাকে সত্যিই শুনতে হবে। আন্ডারস্ট্যান্ড, বুঝুন, সামনের ব্যক্তির দৃষ্টিকোণ বুঝুন, তার কথা পুনরাবৃত্তি করুন যাতে তার মনে হয় যে আপনি বুঝছেন, এমনকি যদি আপনি একমত নাও হন। ভ্যালিডেট, বৈধতা দিন, তাদের অনুভূতিগুলোকে বৈধতা দিন। স্বীকার করুন যে তাদের অনুভূতিগুলো সঠিক, কিন্তু কাজ করুন। রেসপন্ড, তারপরে প্রতিক্রিয়া জানান। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে বলে, তুমি কখনো আমার কাজের কৃতিত্ব দাও না, তাহলে আত্মরক্ষামূলক হওয়ার পরিবর্তে আপনি এভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। আমি বুঝতে পারছি যে তোমার মনে হচ্ছে তোমার কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমি মানছি যে এটা হতাশাজনক হতে পারে। আমি তোমার পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি চাই যে তুমি পুরো কৃতিত্ব পাও।
চলো এটার কোনো ভালো সমাধান বের করি। এই পদ্ধতির মাধ্যমে উত্তেজনা তাৎক্ষণিকভাবে কমে যায় এবং সামনের ব্যক্তি সমাধানের জন্য উন্মুক্ত হয়ে যায়। কঠিন পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকবেন? 1. উত্তর দেওয়ার আগে বিরতি নিন। একটি গভীর শ্বাস নিন বা জলপান করুন, তারপর উত্তর দিন। 2. কণ্ঠস্বর নিচু রাখুন। যখন সামনের ব্যক্তি রাগান্বিত হয় তখন আপনি শান্ত থাকুন, এতে পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। 3. আবেগের পরিবর্তে তথ্যের উপর মনোযোগ দিন। তুমি অন্যায় করছো বলার পরিবর্তে বলুন, আমি এটাকে একটু ভিন্নভাবে দেখছি, আমাকে ব্যাখ্যা করতে দাও। ইমন এটি কিভাবে প্রয়োগ করল? পরের মিটিংয়ে যখন তার কথাকে আবারও চ্যালেঞ্জ করা হলো তখন সে প্রথমে বিরতি নিল, মনোযোগ দিয়ে শুনল বাধা না দিয়ে, তারপর শান্তভাবে বলল, আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি, চলো এটার কোনো মধ্যম পথ বের করি। প্রথমবারের মতো তর্কের পরিবর্তে একটি ফলপ্রসূ আলোচনা হলো। আপনি কঠিন কথোপকথনকে কিভাবে আয়ত্ত করতে পারেন? 1. LEUV পদ্ধতির মাধ্যমে যে কোনো কঠিন কথোপকথন মসৃণভাবে সামলান। 2. শান্ত থাকুন, কণ্ঠস্বর নিচু রাখুন এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে বিরতি নিন। 3. আবেগের পরিবর্তে তথ্যের উপর মনোযোগ দিন। যখন আপনি কঠিন কথোপকথন সামলাতে শিখে যান তখন লোকেরা আপনাকে আরও বেশি সম্মান দিতে শুরু করে। আপনি যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে থাকতে পারেন এবং আপনার প্রফেশনাল এবং ব্যক্তিগত সম্পর্ক আরও উন্নত হয়। অধ্যায় 10, কিভাবে আরও বিশ্বাসযোগ্য শোনাবে। আপনি কি কখনো এমনভাবে কিছু ব্যাখ্যা করেছেন যা নিখুঁত মনে হয়েছে কিন্তু লোকেরা তবুও মনোযোগ দিচ্ছিল না? সম্ভবত কোনো মিটিংয়ে, চাকরির ইন্টারভিউতে অথবা কোনো ব্যক্তিগত আলোচনায়। সমস্যাটা আপনার ধারণায় থাকে না, বরং সেগুলোকে কিভাবে উপস্থাপন করা হয় তাতে থাকে। প্ররোচনা মানে মানুষকে জোর করা নয়, বরং তাদের স্বাভাবিকভাবে আপনার কথা শুনতে এবং মানতে রাজি করানো। সিয়াম একজন মার্কেটিং এক্সিকিউটিভ ছিল যার কাছে একটি উজ্জ্বল ক্যাম্পেইনের ধারণা ছিল, কিন্তু যখনই সে তার ম্যানেজারকে এটি উপস্থাপন করত সে সবসময় একই উত্তর পেত, চলো পরে আলোচনা করি। সপ্তাহ পেরিয়ে যেত এবং কিছুই হতো না। তারপর একদিন তার একজন সহকর্মী একটি একই ধরনের ধারণা প্রস্তাব করল এবং বস তাৎক্ষণিকভাবে তা অনুমোদন করে দিলেন। সিয়াম নিজেকে অদৃশ্য অনুভব করল, কিন্তু অভিযোগ করার পরিবর্তে সে প্ররোচনামূলকভাবে প্রস্তাব করা শিখল। বেশিরভাগ মানুষ হয় খুব বেশি কথা বলে অথবা আত্মবিশ্বাসী দেখায়, যার ফলে তাদের কথার প্রভাব কমে যায়। কিন্তু এস পদ্ধতি আপনাকে তাৎক্ষণিকভাবে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। অথরিটি, কর্তৃত্ব। আত্মবিশ্বাসী থাকুন এবং আপনার কথা তথ্য দিয়ে সমর্থন করুন। ক্ল্যারিটি, স্পষ্টতা। কথাটি সংক্ষিপ্ত এবং সুসংগঠিত রাখুন, অতিরিক্ত ব্যাখ্যা করবেন না। ইমোশন, আবেগ। মানুষকে অনুভব করান যে আপনার কথা কেন গুরুত্বপূর্ণ। উদাহরণ, যদি আপনি বলেন, আমার মনে হয় আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং চেষ্টা করা উচিত, সম্ভবত এটা কাজ করবে, তাহলে এটা খুব দুর্বল শোনাবে। এর পরিবর্তে এভাবে বলুন, 80% ভোক্তা ইনফ্লুয়েন্সারদের দেখে কিন্তু বিজ্ঞাপনের চেয়ে বেশি বিশ্বাস করে। কর্তৃত্ব, যদি আমরা এটা গ্রহণ না করি তাহলে আমাদের বাজার শেয়ার কমে যেতে পারে। স্পষ্টতা, ভাবুন যদি আমাদের ব্র্যান্ড সব জায়গায় ভাইরাল হয়ে যায়। আবেগ, এতে আপনার কথা শক্তিশালী, স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য মনে হবে। মানুষকে আপনার কথা শুনতে এবং মানতে কিভাবে বাধ্য করবেন? 1. একটি সাহসী উক্তি দিয়ে শুরু করুন। আমার কাছে একটা ধারণা আছে বলার পরিবর্তে বলুন, এই কৌশল আমাদের নাগাল দ্বিগুণ করতে পারে। 2. বিরতি দিন, ধীরে কথা বলুন এবং মূল বিষয়গুলোকে মনে গেঁথে যেতে দিন। 3. একটি কল টু অ্যাকশন দিয়ে শেষ করুন। সামনের ব্যক্তিকে পরবর্তী পদক্ষেপ বলুন, যেমন চলো 1 মাসের জন্য এটা পরীক্ষা করে ফলাফল বিশ্লেষণ করি। সিয়াম এটি কীভাবে প্রয়োগ করলো? পরের মিটিংয়ে সিয়াম আত্মবিশ্বাসের সাথে কথা বলল, তার কথা সংক্ষিপ্ত এবং স্পষ্ট রাখল এবং কিছুটা আবেগও যোগ করল। এবার তার ম্যানেজার পরে আলোচনা করব না বলে বরং বললেন, এটা খুব প্রতিশ্রুতিবদ্ধ লাগছে, চলো এটা শুরু করি। আপনি প্ররোচনাকে কিভাবে আয়ত্ত করতে পারেন? 1. এস পদ্ধতি ব্যবহার করুন। 2. সাহসী উক্তি দিয়ে শুরু করুন, বিরতি দিন এবং কাজের সাথে শেষ করুন। 3. মানুষকে অনুভব করান যে আপনার কথা কেন জরুরি। যখন আপনি প্ররোচনাকে আয়ত্ত করেন তখন লোকেরা শুধু শোনে না, বরং কাজও করে। অধ্যায় 11, যোগাযোগের দক্ষতা উন্নয়ন করার জন্য দৈনিক অনুশীলন। কখনো কি এমন হয়েছে যে আপনি সঠিক শব্দ খুঁজে পাননি?
কোনো সাক্ষাৎকার, কোনো মিটিং বা এমনকি কোনো সাধারণ কথোপকথনে আপনি ঠিক যা বলতে চেয়েছিলেন তা বলতে পারেননি। মসৃণ এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলার রহস্য কোনো প্রতিভা নয়, বরং এটি দৈনিক অনুশীলনের ফল। নীলা একজন প্রতিভাধন গ্রাফিক ডিজাইনার ছিল, কিন্তু নিজের কাজ ব্যাখ্যা করার কথা আসলে সে স্তব্ধ হয়ে যেত। মিটিংয়ে তার কাছে ভালো ধারণা থাকতো, কিন্তু যখনই তার পালা আসতো তার মন শূন্য হয়ে যেত, সে ঘাবড়ে যেত এবং কিছু অস্পষ্ট কথা বলে চুপ হয়ে যেত। একদিন তার ম্যানেজার বলল, তোমার ডিজাইনগুলো চমৎকার, কিন্তু যদি তুমি সেগুলোকে ঠিকমতো ব্যাখ্যা করতে না পারো তাহলে ক্লায়েন্টরা তোমার ধারণার উপর ভরসা করবে না। এই কথাটি তার মনে গভীর প্রভাব ফেলল। সমস্যা তার দক্ষতায় ছিল না, বরং তার আত্মবিশ্বাসের অভাবে ছিল। 3টি সহজ দৈনিক অনুশীলন। নীলা প্রতিদিন মাত্র 10 মিনিট কিছু ছোট ছোট অনুশীলন করা শুরু করলো এবং কয়েক সপ্তাহের মধ্যেই বড় উন্নতি দেখতে পেল। 1. 30 সেকেন্ড চ্যালেঞ্জ। দ্রুত ভাবুন এবং স্পষ্টভাবে বলুন। যে কোনো এলোমেলো বস্তু নিন, যেমন পেন, ল্যাপটপ, কফি মগ। 30 সেকেন্ডের টাইমার সেট করুন এবং না থেমে সেটিকে বর্ণনা করুন। উপকারিতা: এটি মস্তিষ্ককে দ্রুত ভাবতে এবং না থেমে কথা বলার অভ্যেস গড়ে তোলে। 2. স্পিক অ্যান্ড রেকর্ড পদ্ধতি। দ্বিধা এবং অস্পষ্টভাবে কথা বলার সমস্যা দূর করুন। 1 মিনিটের জন্য আপনার ভয়েস রেকর্ড করুন। যে কোনো ধারণা বা গল্প ব্যাখ্যা করুন। মনোযোগ দিয়ে শুনুন যে আপনি কোথায় অনিশ্চিত শোনাচ্ছেন বা খুব বেশি কথা বলছেন। তারপর আবার রেকর্ড করুন, কিন্তু এবার আরও আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাবে বলুন। উপকারিতা: এই পদ্ধতি আপনার দ্বিধা দূর করতে এবং সাবলীলতা উন্নত করতে সাহায্য করে। 3. টিচ আ কিড পদ্ধতি। কথাকে সহজ এবং কার্যকর করা শিখুন। যে কোনো জটিল ধারণা ব্যাখ্যা করুন, যেন আপনি 10 বছরের একটি শিশুকে বোঝাচ্ছেন। উপকারিতা: আপনি আরও সহজ এবং কার্যকর উপায়ে কথা বলতে শিখবেন, কোনো কিছুকে অতিরিক্ত জটিল না করে। নীলা এটি কিভাবে প্রয়োগ করেছিল? সে কফি বানানোর সময়, প্রস্তুত হওয়ার সময় প্রতিদিন মাত্র 10 মিনিট এই অনুশীলনগুলো করত এবং পরের ক্লায়েন্ট মিটিংয়ে কিছু পরিবর্তন দেখা গেল। প্রথমবারের মতো সে ঘাবড়ানো ছাড়াই স্পষ্ট, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী উপায়ে কথা বলল। তার ম্যানেজার বললেন, নীলা, এটি এখন পর্যন্ত তোমার সেরা ব্যাখ্যা ছিল। আপনি আপনার যোগাযোগের দক্ষতা কিভাবে আয়ত্ত করতে পারেন? 30 সেকেন্ড চ্যালেঞ্জ দিয়ে মস্তিষ্ককে দ্রুত ভাবার অভ্যেস গড়ে তুলুন। রেকর্ড অ্যান্ড রিপ্লে দিয়ে দ্বিধা দূর করুন। টিচ আ কিড পদ্ধতি দিয়ে সহজ এবং স্পষ্টভাবে কথা বলা শিখুন। মাত্র কয়েক মিনিটের দৈনিক অনুশীলন দিয়ে আপনিও একজন আত্মবিশ্বাসী যোগাযোগকারী হয়ে উঠতে পারেন। একবার ভাবুন, কতবার আপনি একটি দুর্দান্ত ধারণা নিয়ে এসেছিলেন কিন্তু সেটিকে ঠিকমতো প্রকাশ করতে পারেননি? কতবার আপনার কাছে বলার জন্য সঠিক শব্দ ছিল না এবং সুযোগটি হাতছাড়া হয়ে গেল? সত্যি কথা বলতে, যোগাযোগ শুধু শব্দের বিষয় নয়, এটি এই বিষয়ে যে আপনি কিভাবে ভাবেন, কিভাবে আপনার কথা রাখেন এবং মানুষের সাথে কিভাবে সংযুক্ত হন। এই যাত্রায় আমরা শিখেছি কিভাবে ভয় এবং স্নায়ুচাপ দূর করতে হয়, দ্রুত চিন্তা করে স্পষ্ট এবং প্রভাব সহকারে কথা বলতে হয়। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।